বেসিক টার্ম অফ ট্রেড ইকোনমিক শক থেরাপি হচ্ছে উদারনৈতিক অর্থনীতি ও বাণিজ্যিক নীতি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি গ্রহণকে বোঝায়। ডাচ ডিজিজেস হচ্ছে একটি দেশের অর্থনৈতিক রোগ। কোনো একটি বিশেষ সেক্টরে অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল থাকা নেতিবাচক দিক হলো ডাচ ডিজিজ। যেমন বাংলাদেশ পোশাকের উপর নির্ভরশীল বা পোশাক শিল্পের উপর নির্ভরশীল। সামাজিক বা প্রত্যক্ষ বিদেশি সরাসরি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হচ্ছে বাইরের কোনো দেশ থেকে স্বাগতিক দেশে প্রকৃত মূলধন রপ্তানি। ইলেকট্রনিক মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই, যেমন বিটকয়েন, লাইস্টক কয়েন, মোনেরো। ফেসবুকের ইলেকট্রনিক মুদ্রার নাম হচ্ছে লিব্রা। সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম এটি হচ্ছে অবাধ বাণিজ্য নীতির বিরুদ্ধ মতবাদই সংরক্ষণবাদ। প্যারা শুল্ক বা প্যারা টেরিফ হচ্ছে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বা কর। শুল্ক বা টেরিফ হচ্ছে আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত কর। কোটা হচ্ছে বিদেশি পণ্য প্রবেশের বাধা সৃষ্টির জন্য পণ্যের সংখ্যা বা পণ্যের প্রবেশের উপর নির্দিষ্ট কর দেয়া। কার্টেল হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদনকারী বা উত্তোলনকারী ও সরবরাহকারীগণ যদি সংঘবদ্ধ হয়ে একই দাম রাখার সিদ্ধান্ত নেয় তখন তাকে কার্টেল বলে। যেমন ওপেক হলো পেট্রোলিয়ামের কার্টেল। অবমূল্যায়ন বা ডিভালুয়েশন হচ্ছে অন্য দেশের তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে রাখাকে অবমূল্যায়ন বলা হয়। ব্যালেন্স অফ ট্রেড এক বছর শেষে কোনো দেশের সাথে অন্য দেশের শুধুমাত্র দৃশ্যমান আমদানির পরিমাণ থেকে দৃশ্যমান রপ্তানির পরিমাণ বাদ দেওয়া হলে যা পাওয়া যায় তা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে এক বছর শেষে কোনো দেশের সাথে অন্য দেশের যে পরিমাণ লেনদেন হয় তার পার্থক্য ব্যালেন্স অফ পেমেন্ট। বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায় ও গোষ্ঠী। H&M হচ্ছে হান্নাস অ্যান্ড হারিজ বি, সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ থেকে পোশাক কিনে থাকে। অ্যালায়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট। অ্যাকর্ড হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পোশাক ক্রেতাদের জোট। ইয়ং ওয়ান হচ্ছে বাংলাদেশের বিনিয়োগকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দক্ষিণ কোরিয়ার পোশাক খাতে বিনিয়োগ করে থাকে। কৌকাস হচ্ছে মার্কিন কংগ্রেসের বিভিন্ন দেশের কার্যাদি সম্পন্ন করতে বহুদলীয় পরিষদ। এরকম বাংলাদেশে রয়েছে হচ্ছে ককাস। TICFA বা টিকফা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম এগ্রিমেন্ট হলো বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি 25শে নভেম্বর 2013 সালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়। PTA হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা যা বাংলাদেশে 100টি পণ্য ভুটানে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশে জিএসপি সুবিধা দিবে। এই মর্মে 2020 সালে 6 ডিসেম্বর স্বাক্ষরিত হয়। FICCI হচ্ছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি ব্যবসায়ীদের জোট। টিফা বা TIFA হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে 2001 সালে স্বাক্ষরিত হয়। কেফা CEFA হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যা ভারতের সাথে বাংলাদেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি। LGC হচ্ছে লোকাল কনসালটেন্ট গ্রুপ যা বাংলাদেশে নিযুক্ত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক দেশ ও দাতা গোষ্ঠীর জোট। বর্তমান নির্বাহী সদস্য হচ্ছে ADB, নেদারল্যান্ড, নরওয়ে, USAID, UN এবং WV। JEC হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন। VDF বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম যা বাংলাদেশ উন্নয়নের নিয়োজিত দেশ এবং প্রতিষ্ঠানের জোট। প্রতিষ্ঠা 1974 সালে, প্রতিষ্ঠাকালীন নাম ছিল ফেরিস এইড গ্রুপ। BDF নামকরণ হয় 2001 সালে। উদ্যোক্তা হচ্ছে ফ্রান্স। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হচ্ছে বিশ্বব্যাংক। নিয়মিত বৈঠকে সভাপতি ছিল বাংলাদেশ বিশ্বব্যাংক। বর্তমানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী। সদস্য হচ্ছে 26টি আর পার্টনারশিপ 4টি, যেমন UNDP, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং ব্র্যাক। বাণিজ্য মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ কমার্স বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলো হলো BTTC বা এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রতিষ্ঠা হয় 1973 সালে। EFB এর পুনরূপ হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রতিষ্ঠিত হয় 1977 সালে। TCB ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ যা বাজার মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। IECD বা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তর। BFTI পুনরূপ হচ্ছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, গঠিত হয় 2003 সালে। FVCCI পুনরূপ হচ্ছে দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান বা বণিক সমিতি, গঠিত হয় 1973 সালে। ICMAB পুনরূপ হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, প্রতিষ্ঠিত 1951 সালে। নীলক্ষেত, ঢাকা এর অফিস। ICAB এর পুনরূপ হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের জাতীয় সংস্থা, প্রতিষ্ঠিত 1973 সালে। BCC বা বাংলাদেশ কম্পিটিশন কমিশন বা বাজার প্রতিযোগিতার বিরূপ প্রভাব মোকাবেলাকারী বা মোকাবেলা করে থাকে, 2012 সালে প্রতিষ্ঠিত, যেটি প্রতিযোগিতা আইন 2012 দ্বারা পরিচালিত হয়।
বাংলাদেশে বিনিয়োগ তথ্য বা বাংলাদেশের বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয়েছিল 1997 সালকে। 2023 সালে সবচেয়ে বেশি বিনিয়োগ খাত হচ্ছে টেক্সটাইল, বাংলা ব্যাংক খাত এবং বিদ্যুৎ খাত, গ্যাস ও জ্বালানি তেল। বাংলাদেশ ব্যাংক ও ইউএনসিটিএডি বা ইউনাইটেড এর হিসাব মতে 2023 সালে বিনিয়োগের পরিমাণ $300 কোটি 44 লাখ। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2024 অনুযায়ী প্রকাশক হচ্ছে জাতীয় সংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা ইউনাইটেড। প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগের শীর্ষ তিনটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও সিঙ্গাপুর। আর বিশ্বের শীর্ষ তিন দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান ও চীন। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্ট প্রাপ্তিতে বিশ্বে তিনটি দেশ হচ্ছে কম্বোডিয়া, ইথিওপিয়া ও বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, প্রতিষ্ঠা লাভ করে 30 আগস্ট 2016, কার্যালয় আগারগাঁও, ঢাকা। বিডা গঠিত হয় বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে সমন্বয় করে। বোর্ডের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। বোর্ডের ভাইস চেয়ারম্যান হচ্ছে অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী। বাংলাদেশের আমদানি ও রপ্তানি তথ্য। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক থেকে। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়ন থেকে। একক দেশ হিসেবে দ্বিতীয় হচ্ছে জার্মানি। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশ থেকে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীনের সাথে এবং দ্বিতীয়ত ভারতের সাথে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে এবং বাংলাদেশ দেশ হিসেবে বেশি সাহায্য পায় জাপান থেকে। খাতভিত্তিক আমদানি বা রপ্তানি আয়। খাতভিত্তিক রপ্তানি আয় 2023-24 তৈরি পোশাক যা ছিল 23-24-এ $3,688 বা যা রপ্তানি আয়ের 81% বেশি। দ্বিতীয়ত ছিল চামড়া ও চামড়া শিল্প। তৃতীয়ত ছিল কৃষিজাত পণ্য। চতুর্থত ছিল হচ্ছে পাট ও পাটজাত পণ্য। আর পঞ্চম ছিল হচ্ছে হোম ট্যাক্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাণিজ্য আমদানি হচ্ছে 63.24 বিলিয়ন, রপ্তানি 40.81 বিলিয়ন এবং ঘাটতি ছিল 22.43 বিলিয়ন। বাংলাদেশের দেশভিত্তিক সর্বোচ্চ আমদানি রপ্তানি ডলার। রপ্তানি আয় 23-24-এর যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য থেকে বেশি হয়ে থাকে। আর আমদানি ব্যয় বেশি হয়ে থাকে হচ্ছে চীন, ভারত এবং মালয়েশিয়ার সাথে। প্রবাসী আয় অর্থবছর 2023-24-এ মোট ছিল $23.91 বিলিয়ন বা $2,391 কোটি। বাংলাদেশ ব্যাংক 2024 সালের তথ্য মতে। দেশভিত্তিক প্রবাসী আয় 2023-24-এর সবচেয়ে বেশি আসে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে, এর পরবর্তীতে যুক্তরাষ্ট্র, পরবর্তীতে আছে যুক্তরাজ্য, এরপরে আছে সৌদি আরব। প্রবাসী আয়ে 2023 সালে শীর্ষ দেশ ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ ছিল বিশ্বের সপ্তম। রপ্তানি আয় বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় অর্জন করে পণ্য থেকে, এরপরে আছে সেবা থেকে। আর মোট দুইটির মধ্যে হয় হচ্ছে $5,107 কোটি, যার লক্ষ্যমাত্রা ছিল $5,750 কোটি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বিইজেডএ বেজা প্রতিষ্ঠা লাভ করে 2010 সালে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি হচ্ছে বেজায়ের পুনরূপ। নিয়ন্ত্রক প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়। সভাপতি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, যার কর্তৃত্বে পরিচালিত হয় নির্বাহীর কর্তৃত্বে বা নেতৃত্বে। উদ্দেশ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা। 2030 সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হবে 100টি। মোট অনুমোদন পেয়েছে 97টি, সরকারি 68টি এবং বেসরকারি 29টি, যদিও পরবর্তীতে অনেকগুলো কাটছাঁট হয়েছে। ভুটানের এসইজেড হবে কুড়িগ্রামে। মহেশখালী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নাম পরিবর্তন করে রাখা হয় সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে ওএসএস, যা বিনিয়োগকারীর জন্য সব ধরনের সেবা এক ছাতার নিচে প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস বিল 2018 পাস হয়। 2019 সালে 24 ফেব্রুয়ারি ভিডা সীমিত সেবা নিয়ে ওএসএস চালু করে। বর্তমানে 132টি সেবা চালু আছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানাদি স্থাপনের জন্য নির্ধারিত বিশেষ এলাকাকে বলা হয় ইপিজেড। এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে ইপিজেডের পূর্ণরূপ। দেশে ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে আইন প্রণীত হয় 1980 সালে। বাংলাদেশে মোট ইপিজেড রয়েছে 10টি, তার মধ্যে সরকারি 8টি এবং বেসরকারি 2টি। দেশের প্রথম সরকারি ইপিজেড প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রামের পতেঙ্গায় 1983 সালে। বাংলাদেশের ইপিজেড সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ইপিজেড কর্তৃপক্ষ বা বেবজা। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী।
বেসরকারি ইপিজেড দুইটি, রাঙ্গুনিয়া ইপিজেড চট্টগ্রাম প্রতিষ্ঠা লাভ করে 1999 সালে, দেশের প্রথম বেসরকারি ইপিজেড। আর দ্বিতীয় হচ্ছে কোরিয়ান ইপিজেড চট্টগ্রাম, যেটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড, প্রথম বাস্তবায়িত, আয়তন 2492 একর। প্রকল্প উদ্বোধন করা হয় 3 আগস্ট 1999 সালে। প্রতিষ্ঠা হয়েছে ইয়াং ওয়ান গ্রুপ বা দক্ষিণ আফ্রিকার একটি প্রতিষ্ঠান দ্বারা। সরকারি ইপিজেড 8টি, যেগুলো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী এবং কর্ণফুলী। চট্টগ্রাম ইপিজেড 1983 সালে, উত্তরা ইপিজেড নীলফামারী 2001 সালে প্রতিষ্ঠা লাভ করে, কর্ণফুলী পতেঙ্গা চট্টগ্রাম এটি 2006 সালে প্রতিষ্ঠা লাভ করে। দেশের বৃহত্তম ইপিজেড নির্মাণ করা হবে পটুয়াখালীতে, নবম, যেটি হবে নবম। এর পরবর্তী হবে যশোর এবং গাইবান্ধায়, দশম। ব্যবজার তথ্য অনুযায়ী ইপিজেড থেকে মোট রপ্তানির সিংহভাগই করা হয়েছে চট্টগ্রাম ও ঢাকা ইপিজেড থেকে। বাংলাদেশে ইকোনমিক জোন একটি, ব্যবজা ইকোনমিক জোন 2018, যেটি মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। শিল্প মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে 4টি। বিসিআইসি বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যা প্রতিষ্ঠা লাভ করে 1 জুলাই 1976 সালে। বিসিআইসি নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান 12টি, যার মধ্যে সার কারখানা 7টি এবং অন্যান্য 5টি। বিএসএফআইসি বা বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, যেটির নিয়ন্ত্রণাধীন চিনিকল 15টি। বৃহত্তম চিনিকল হচ্ছে জয়পুরহাট সুগার মিলস। বিএসইসি বা বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন। বিএসসিআইসি বা বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে দপ্তর বা অধিদপ্তর। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটি পণ্যের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা লাভ করে 1985 সালে। বিআইটিএসসি বা বিঠাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, 1962 সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র। ডিপিডিটি বা ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, বর্তমানে নাম হচ্ছে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, প্রতিষ্ঠা 2003 সালে। আন্তর্জাতিক প্যাটেন্ট আইন 2023 সাল কার্যকর করা হয় 27 ফেব্রুয়ারি 2025 সালে। 2013 সালে ভৌগোলিক নির্দেশনা পণ্য বা নিবন্ধন ও সুরক্ষা আইন হয়। আইন অনুযায়ী ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধনের জন্য ডিপিডিটিকে প্রমাণ ও তথ্যউপাত্ত সহ আবেদন করতে হয়। আবেদন ঠিক থাকলে জার্নালে প্রকাশ করা হয়। জার্নালে প্রকাশ হওয়ার পর কেউ যদি সেই পণ্যের বিরোধিতা করতে চায়, তাহলে তার জন্য সর্বোচ্চ 2 মাস সময় ধরা হয় বা ধরা আছে। এই সময়ের মধ্যে কোনো বিরোধিতা না করলে বা না পাওয়া গেলে পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বা বিএভি, বাংলাদেশ সরকার একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা 2006 সালে। কাজ হচ্ছে আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগারের সনদ প্রদান। টাকশাল হচ্ছে একটি সংরক্ষিত শিল্প পরিচয়। দ্য সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, টাকশাল নামে পরিচিত দেশের একমাত্র টাকা ছাপানোর প্রতিষ্ঠান। অবস্থান গাজীপুরে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1989 সালে। 2024-25 অর্থবছরে চা, বাইসাইকেল আর সিমেন্ট পথ সহ 43টি পণ্য রপ্তানি প্রণোদনা সুবিধা পাচ্ছে। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ বা দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এনসিআইডি পরিচয় ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। সভাপতি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, সহসভাপতি শিল্প উপদেষ্টা বা শিল্পমন্ত্রী। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির নাম হচ্ছে ইসিএনসিআইডি বা এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এর আহ্বায়ক হচ্ছেন শিল্পমন্ত্রী বা শিল্প উপদেষ্টা। বাংলাদেশের পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে 60-এর দশকে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি মুখর শিল্প হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক হচ্ছে নুরুল কাদির। পোশাক খাতের 2 প্রকার হয়ে থাকে নর্মালি, একটি হচ্ছে ওভেন ওয়ার, আর একটা হচ্ছে নিট ওয়ার। পোশাক খাতে নারী শ্রমিকের শতকরা হার হচ্ছে 37.51% বা যা শ্রমশক্তি জরিপ 2022-এর মধ্যে। ইউরোপের নেট পোশাক রপ্তানির শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। রিয়াজ গার্মেন্টসের পরিচিতি হচ্ছে বাংলাদেশের প্রথম গার্মেন্টস কারখানা এবং প্রথম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত হয় 1971। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের প্রথম চালানটি রপ্তানি হয় 1978 সালে যুক্তরাষ্ট্রে। শতভাগ পোশাক রপ্তানি প্রতিষ্ঠান হচ্ছে দেশ গার্মেন্টস 1979 সাল থেকে। বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন।
পোশাক রপ্তানিতে শীর্ষ 3টি দেশ হচ্ছে চীন, বাংলাদেশ এবং ভিয়েতনাম। আর যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষ 3টি দেশ হচ্ছে চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ। পোশাক খাতের সংগঠন BGMEA বা দ্য বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা 1983 সালে। BKMEA যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা 1996 সালে। এর সদস্য হচ্ছে নিটওয়্যার তৈরি ও রপ্তানিকারী 2000 কারখানা। BTMC হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন প্রতিষ্ঠা 1972 সালে। এর নিয়ন্ত্রণাধীন 25টি বস্ত্র কারখানা রয়েছে। বস্ত্রকল 27 বছর বন্ধ থাকার পর সরকারি বেসরকারি অংশীদারত্বে চালু হচ্ছে 2টি সরকারি বস্ত্রকল। 2টি হচ্ছে সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল এবং রাজশাহী টেক্সটাইল মিল। কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রি প্রাচীন বাংলায় দেশীয় পদ্ধতিতে কাগজ প্রস্তুত করা হতো মেস্তা ও পাট গাছ থেকে। সর্বপ্রথম কাগজ কল স্থাপন করা হয় 1953 সালে কর্ণফুলী নদীর তীরে চন্দ্রঘোনা রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের বিখ্যাত কাগজ কল খুলনা নিউজপ্রিন্ট বন্ধ ঘোষণা করা হয় 30 নভেম্বর 2002 সালে। বর্তমানে উন্নত মানের কাগজ উৎপাদনে ব্যবহৃত হয় আমদানিকৃত রাসায়নিক মন্ড। কর্ণফুলী পেপার মিল 1953 সালে প্রতিষ্ঠিত, চন্দ্রঘোনা রাঙ্গামাটিতে অবস্থিত। খুলনা নিউজপ্রিন্ট 1959 সালে প্রতিষ্ঠিত, খালিশপুর খুলনায় অবস্থিত। পাকশি নর্থ বেঙ্গল পেপার মিল 1970 সালে প্রতিষ্ঠিত, ঈশ্বরদী পাবনায় অবস্থিত। কর্ণফুলী পেপার মিলে বাঁশ ব্যবহৃত হয় এবং এটি বৃহত্তম কাগজ কল। খুলনা নিউজপ্রিন্ট কারখানায় ব্যবহৃত হয় গেওয়া খাট, 2002 সাল থেকে বন্ধ। যদিও পাকশি নর্থ বেঙ্গল পেপার মিলে ব্যবহৃত হয় আখের ছোবড়া, যেটি পদ্মা নদীর তীরে অবস্থিত, 2002 সাল থেকে বন্ধ। বর্তমান বাংলাদেশের সরকারি কাগজ কল হচ্ছে 6টি, বোর্ড মিলস হচ্ছে 4টি, নিউজপ্রিন্ট কারখানা 1টি। কাগজ কল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। চিনি শিল্প বা সুগার ইন্ডাস্ট্রি বর্তমানে দেশে চিনি কল রয়েছে 15টি, বর্তমানে চালু আছে 9টি। দেশের সবচেয়ে পুরনো চিনি কল হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল, নাটোর, 1933 সালে প্রতিষ্ঠিত। নর্থ বেঙ্গল সুগার মিলের মূল কাঁচামাল হচ্ছে আখ। বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, ঈশ্বরদী পাবনা। কেরু অ্যান্ড কোং কোম্পানি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম এবং একমাত্র লাভজনক চিনিকল, যেটি চুয়াডাঙ্গা জেলার দামোদহুদা উপজেলার দর্শনায় অবস্থিত। 1938 সালে প্রতিষ্ঠা হলে 1972 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। বাংলাদেশের বিভিন্ন চিনিকল এবং তার অবস্থান, যেমন শ্যামপুর চিনিকল, শ্যামপুর রংপুর, সেতাবগঞ্জ চিনিকল, সেতাবগঞ্জ দিনাজপুর, নর্থ বেঙ্গল চিনিকল, গোপালপুর নাটোর, মোবারকগঞ্জ চিনিকল নলডাঙ্গা ঝিনাইদহ, জিলবাঙ্গা চিনিকল হচ্ছে দেওয়ানগঞ্জ জামালপুর। 2টি বন্ধ ঘোষিত চিনিকল হচ্ছে চরসিন্দু নরসিংদী এবং মাইজহাটি কিশোরগঞ্জ। ঔষধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ওষুধ উৎপাদনের শীর্ষে হচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশে সবচেয়ে বৃহত্তম ওষুধ কোম্পানি হচ্ছে স্কেয়ার। দেশের বাইরে প্রথম ওষুধ কারখানা স্থাপন করা হয় কেনিয়াতে, স্কেয়ার ফার্মা। দেশে 98% চাহিদা মিটিয়ে বর্তমানে বিভিন্ন প্রকারের ওষুধ এবং ওষুধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকা সহ 157টি দেশে রপ্তানি করছে। 2024 সালে পণ্য ছিল হস্তশিল্প। 2023 সালে ওষুধ রপ্তানি হয়েছে 8,904 কোটি টাকার। 2023 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে এবং দ্বিতীয় সর্বোচ্চ শ্রীলঙ্কায়। মেধাস্বত্ব ছাড় 2001 সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য 2016 সাল পর্যন্ত মেধাস্বত্ব ছাড় দিয়ে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অধিকার দেওয়া হয়। পরবর্তীতে 17 বছর বাড়িয়ে 2033 সাল পর্যন্ত করা হয়। তাই বাংলাদেশ 2033 সাল পর্যন্ত মেধাস্বত্ব ছাড় পাবে। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি। গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি নামে 1962 সালে প্রতিষ্ঠা হয়, যা 1983 সালে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নামকরণ হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা 1976 সালে। দেশে ওষুধ ব্যবহার ও গ্রহণের নীতি নিয়ন্ত্রণ করে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ বা PCB। এটি একটি বিশেষ নোট। চামড়া শিল্প বা লেদার ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি শিল্প হচ্ছে চামড়া ও চামড়াজাত শিল্প। প্রথম ট্যানারি পল্লী হয় নারায়ণগঞ্জে 1940 সালে বা 1940-এর দশকে। বাংলাদেশের চামড়ার বড় বাজার চীন। নতুন 2টি চামড়া শিল্প নগরী স্থাপন করা হয় চট্টগ্রাম ও রাজশাহীতে। বাংলাদেশের চামড়া উৎপাদনে 6ষ্ঠ এবং রপ্তানিতে 11তম। চামড়া শিল্প নগরী সরকার 2003 সালে পরিবেশ বান্ধব হিসেবে সাভারের হেমায়তপুরে 200 একর জমিতে চামড়া শিল্প নগরী স্থাপনের প্রকল্প গ্রহণ করে।
চামড়া শিল্প নগরীতে মোট 155টি ট্যানারি আছে। TBA বাংলাদেশ ট্যানারিজ অ্যাসোসিয়েশন। পর্যটন শিল্প বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ, পর্যটনকে কেন্দ্র করে যখন অর্থনৈতিক আলাদা একটি গতি পায় তখন তাকে পর্যটন শিল্প বলে থাকে। বর্তমানে পর্যটন শিল্প বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে, পূর্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচিত বাংলাদেশের একমাত্র সরকারি পর্যটন সংস্থা, প্রতিষ্ঠা 1972 সালে। বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন সংক্রান্ত সংস্থা 2010 সালে গঠিত। বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা এবং তাদের অবস্থান: বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টঙ্গী গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা জয়দেবপুর গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পতেঙ্গা চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার একমাত্র বেয়ন মিল কর্ণফুলী বেয়ন মিল, যেটি চন্দ্রকোনা রাঙ্গামাটিতে অবস্থিত। বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার বিরাম ফোর হার্ড কোল লিমিটেড দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি কারখানা ইস্টার্ন কেবলস চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি। হুন্দাই কারখানা হচ্ছে হাইটেক পার্ক গাজীপুর। আর ওঠা কারখানা রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে বা চলমান। সার কারখানা বা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ। সার শিল্প নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা BCIC। এর নিয়ন্ত্রণাধীন সার কারখানা হচ্ছে 7টি। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, যেটির অবস্থান হচ্ছে খানেকপুর। ঘোড়াশাল পলাশ নরসিংদী, প্রতিষ্ঠা 2023 সালে। আয়তন 100 একর, চলমান একটি প্রকল্প। বিশেষ তথ্য হচ্ছে উৎপাদন ক্ষমতা 2800 মেট্রিক টন দৈনিক। কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সহায়তায় জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশেষত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি এবং ফার্স্ট গ্রেইন ফার্টিলাইজার। চিটং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, অবস্থান রাঙ্গাদিয়া আনোয়ারা চট্টগ্রাম। কর্ণফুলী নদীর তীরে। কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উৎপাদিত পণ্য হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়া সার। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যেটি অবস্থিত জামালপুর সরিষাবাড়ি তারাকান্দিতে। কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। দেশের একমাত্র দানাদার ও গুটি ইউরিয়া প্রস্তুতকারী কারখানা এটি। অ্যামোনিয়াও উৎপাদিত হয়। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি, অবস্থান আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। উৎপন্ন সার হচ্ছে ইউরিয়া। ট্রিফল সুপার ফসফেট কমপ্লেক্স, অবস্থিত উত্তর পতেঙ্গা চট্টগ্রাম। প্রাকৃতিক গ্যাস হচ্ছে কাঁচামাল। দেশের একমাত্র ফসফেটিক কারখানা, এটি থেকে TSP ও ASP উৎপাদিত হয়। ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, অবস্থিত চট্টগ্রাম বন্দর রাঙ্গাদিয়া। কাঁচামাল হচ্ছে ফসফরিক ও তরল অ্যামোনিয়া ও সালফিউরিক অ্যাসিড। উৎপাদন ডাই অ্যামোনিয়াম ফসফেট বা DAF। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, অবস্থান ফেঞ্চুগঞ্জ সিলেট। কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উৎপাদিত হয় ইউরিয়া ও অ্যামোনিয়াম ফসফেট। বেসরকারি সার কারখানাগুলো হলো কর্ণফুলী সার কারখানা বা কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড, বেসরকারি খাতে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা, অবস্থান আনোয়ারা চট্টগ্রাম। দ্বিতীয়ত আছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি ফেঞ্চুগঞ্জ সিলেট। নর্থ ওয়েস্ট ফার্টিলাইজার কোম্পানি সৈয়দাবাদ সিরাজগঞ্জ। জিঙ্ক সালফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নাটোর। পাট শিল্প বা জুট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের প্রধান কৃষি নির্ভর শিল্প হচ্ছে পাট শিল্প। যে বেসরকারি পাটকলের সংখ্যা বর্তমানে 237টি। সরকার পাটকল বন্ধ ঘোষণা করে হচ্ছে 1 জুলাই 2020। রাষ্ট্রায়ত্ত পাটকল হচ্ছে 31টি ছিল, যদি বর্তমানে নাই। পাট ও বস্ত্র শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 1978 সালে। পাট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন 1972 সালে প্রতিষ্ঠিত। আদমজী পাটকল, যেটি 2002 সালে 30 জুন বিলুপ্ত ঘোষণা করে, আর প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। পৃথিবীর বৃহত্তম পাটকল ছিল এটি, যেটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত। জাহাজ নির্মাণ শিল্প বা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সর্বশেষ রপ্তানিকৃত নির্মাণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প। বাংলাদেশ জাহাজ শিল্পে প্রবেশ করে 2008 সালে। রপ্তানিকৃত প্রথম জাহাজ নির্মাণ করে আনন্দ শিপইয়ার্ড নারায়ণগঞ্জ। রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম ছিল স্টেলা মরিস, অপর নাম বাংলাদেশ আনন্দ। রপ্তানি হয় ডেনমার্কে। জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে 3টি: খুলনা শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ড এবং চট্টগ্রাম শিপইয়ার্ড। বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড। যুদ্ধ জাহাজকে বলা হয় পেট্রোল ক্রাফট। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ হচ্ছে বনৌজা সমুদ্র জয়। বাংলাদেশ বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা হচ্ছে চট্টগ্রাম স্টিল মিল। জাহাজ ভাঙ্গা শিল্প গড়ে উঠেছে সীতাকুণ্ড চট্টগ্রাম। প্রস্তাবিত দ্বিতীয় জাহাজ ভাঙ্গা শিল্প কারখানা গড়ে তোলা হবে তালতলী বরগুনা বা বরিশাল। জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বে বাংলাদেশ প্রথম। বাংলাদেশকে 2017 সালে চীন ডুবো জাহাজ বা সাবমেরিন প্রদান করে 2টি নবযাত্রা এবং জয়যাত্রা।
প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে। অবস্থান দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ঢাকা। বিশেষ তথ্য হচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে এই অঞ্চলের মুখ্য শিপিং কোম্পানিতে উন্নীত হওয়া। আনন্দ শিপইয়ার্ড হচ্ছে নারায়ণগঞ্জে মেঘনা নদীর তীরে। বিদেশি সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারী প্রথম শিপইয়ার্ড ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যেটি আনোয়ারা চট্টগ্রামে অবস্থিত। খুলনা শিপইয়ার্ড প্রতিষ্ঠা 1957 সালে, লবণছড়া, খুলনায় অবস্থিত। বৈশিষ্ট্য রাষ্ট্রীয় মালিকানাধীন। বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এটি। প্রথম যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। সর্ববৃহৎ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানও এটি। নৌঘাঁটি ও যুদ্ধজাহাজ সমূহ। নৌবাহিনী সদর দপ্তর ঢাকায়। বনজাহাজ হাজী মহসিন ঢাকা। বনজা শহীদ মোয়াজ্জেম কাপ্তাই রাঙ্গামাটি। বনজা উল্কা ও বনজা ঈসা খাঁ চট্টগ্রাম। বনজা পতেঙ্গা চট্টগ্রাম। বনজা নির্ভীক চট্টগ্রাম। বনজা তিতুমির খুলনা। বনজা উপশম খুলনা। বিএন ডকইয়ার্ড পতেঙ্গা চট্টগ্রাম। বনজা শেরেবাংলা পটুয়াখালী। বনজা ভাটিয়ারি চট্টগ্রাম। বনজা মোংলায় অবস্থিত। যুদ্ধজাহাজ সক্রিয় আছে 60টি, সেগুলো হচ্ছে বনজা সমুদ্রজয় উৎস যুক্তরাষ্ট্র, বনজা সমুদ্র অভিযান উৎস যুক্তরাষ্ট্র, বনজা বঙ্গবন্ধু দক্ষিণ কোরিয়া হচ্ছে উৎস, বনজা উমর ফারুক উৎস চীন, বনজা আবু উবাইদা উৎস চীন, বনজা আবু বকর উৎস চীন, বনজা আলী হায়দার উৎস চীন। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা বা দ্য ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ। উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকসমূহকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথাক্রমে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী ব্যাংক, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ইত্যাদি, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংককে কেন্দ্র করে দেশের অর্থব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা গঠিত ও নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তফসিল ব্যাংক ও তফসিল ব্যাংকের সমন্বয়। তফসিলি ব্যাংক আছে বাংলাদেশে বর্তমানে 62টি, যার মধ্যে সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক 3টি, ডিজিটাল ব্যাংক 1টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয়। স্কিন ব্যাংক 16 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশে মোট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 59টি, বিশেষায়িত 3টি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক 9। শেয়ারবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক 35টি। সর্বশেষ তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ইসলামী শরিয়া ব্যাংক আছে 10টি। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান 36টি। সর্বশেষ নগদ নন শিডিউল বা অতফসিলভুক্ত বা তালিকাভুক্ত ব্যাংক আছে 5টি, যেমন আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক 1995, কর্মসংস্থান ব্যাংক 1998, পল্লী সংস্থান ব্যাংক 2014, কিন্তু 1996 সালে প্রতিষ্ঠিত। আমার বাড়ি আমার খামার শেয়ার থেকে 49% নিয়ে গঠিত। জুবলি ব্যাংক 1913, কুষ্টিয়ায় অবস্থিত। এর শাখা মাত্র 1টি। গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত। বাণিজ্যিক ব্যাংকের আমানতের সুদ হার এখন সর্বোচ্চ 12.11% হবে। একইভাবে ঋণের সুদ হার সর্বোচ্চ 15.11%। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ, মূলধন গঠন, ঋণ দান বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি, বিল বাট্টাকরণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সহায়তা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971। প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। প্রধান পদবী গভর্নর, মেয়াদ 4 বছর। প্রথম গভর্নর ANM হামিদুল্লাহ, বর্তমান গভর্নর এহসান এইচ মনসুর 13তম। 2024 সালের বিধি অনুসারে গভর্নরের অবসরের বয়স নেই। মোট ডেপুটি গভর্নর 4 জন, পরিচালন পর্ষদ সদস্য 9 জন, এর মধ্যে একজন চেয়ারম্যান, 9 জন পরিচালক। বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি, যার মধ্যে ঢাকা মতিঝিল ও সদরঘাটে অর্থাৎ ঢাকায় 2টি, বাকিগুলো হচ্ছে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, বগুড়া, রাজশাহী ও ময়মনসিংহ। সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহে। বাংলাদেশ ব্যাংকের সুদের হার বা ব্যাংক হার হচ্ছে 4%। ভবনের উচ্চতা: বাংলাদেশ ব্যাংক ভবন 30 তলা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বিভাগ আছে 65টি। বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি হচ্ছে শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুর, ঢাকা। বাংলাদেশ মুদ্রা জাদুঘর অবস্থিত মিরপুরে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমিতে। বিভাগ ছাড়া যে শহরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে বগুড়ায়। 2025 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপ এর সদস্য পদ লাভ করে বা অর্জন করে 127তম হিসেবে IOWG। এর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে
রেফো রেট বা ব্যাংক রেট হচ্ছে 10%, রিভার্স রেফো রেট হচ্ছে 7%। মুদ্রা ও নোট সংক্রান্ত প্রশ্ন। 1972 সালে সদ্য স্বাধীন রাষ্ট্রের মুদ্রার নাম, টাকা এবং সংকেত নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের মুদ্রার কোড BDT। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাস হয় 1835 সালে। উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু হয় 1857 সালে। বাংলাদেশ ব্যাংক প্রথম নোট চালু করে 4 মার্চ 1972। 2টি নোট এবং 100 টাকার। বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় 1973 সালে। দুর্লভ মুদ্রা বলা হয় পাউন্ডকে। সরকারি মুদ্রাগুলো হলো 1, 2, 5 টাকার কাগজের নোট এবং 1, 5, 10, 25 এবং 50 পয়সার মুদ্রা। ধাতব মুদ্রা মোট 8টি। 1, 5, 10, 25, 50, 1, 2 টাকার মধ্যে আছে 1, 2, 5। প্রবর্তনকারী হচ্ছে অর্থ মন্ত্রণালয়। প্রথম ধাতব মুদ্রা 5 পয়সা এবং 10 পয়সা 1973। 1974 সালে 1 পয়সার মুদ্রা চালু হয়। ধাতব মুদ্রা তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। বিশেষ দ্রব্যবিধি অনুযায়ী ধাতব মুদ্রা কখনোই অবৈধ নয়, অর্থাৎ অপ্রচলিত হলেও বৈধ। ব্যাংক নোটগুলো হচ্ছে 60টি, যা 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকা নোট। প্রবর্তক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। 200 টাকা নোট চালু হয় 17 মার্চ 2020 সালে। বাংলাদেশ ব্যাংকে নোটের মূল্য 30% স্বর্ণ বা রূপো বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হয়। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে অন্যান্য তথ্যাবলী: মুদ্রাবাজার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, মানি মার্কেট, তলবি অর্থ বা কল মানি। কোনো তফসিলি ব্যাংক অন্য তফসিলি ব্যাংক থেকে অল্প মেয়াদের জন্য নগদ অর্থ বা ঋণ নিতে পারে। কল বা তলবি করা অর্থ বা মাত্রা এই অর্থ আবার পরিশোধ করে দিতে হয় বলে একে তলবি অর্থ বলে। এর সুদের হারকে কলমানি রেট বলে। মুদ্রানীতি প্রণয়ন। কল হার ব্যাংক রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেই সুদের হারে তফসিলি ব্যাংকে ঋণ দেয়। মুদ্রানীতি প্রণয়ন বা মনিটারি পলিসি হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক বছরে 2 বার, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণপত্র, ট্রেজারি বিল, রেফো, রিভার্স রেফো ইত্যাদি ক্রয় বিক্রয়কে খোলাবাজার কর্মকাণ্ড বলে। নিকাশঘর। বাংলাদেশ ব্যাংকের তফসিলি ব্যাংক সমূহে চেক, ড্রাফট, বিল ইত্যাদি দ্বারা সৃষ্ট আন্তঃব্যাংক পরিশোধ নিষ্পত্তিকে নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে থাকে। নিকাশঘর বাংলাদেশ ব্যাংক ভবনে রয়েছে। তাছাড়া সোনালী ব্যাংকও নিকাশঘরের দায়িত্ব পালন করতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ। 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $19.86 বিলিয়ন। গ্রস রিজার্ভ হচ্ছে $24.86 বিলিয়ন। মানি লন্ডারিং প্রতিরোধ বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যেটি বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংক কাজ করে মুদ্রা পাচার রোধ সংস্থা হিসেবে। প্রতিষ্ঠা 2002 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। BFIU এর নামকরণ হয় 2012 সালের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের থেকে। পরিচালিত হয় মানি লন্ডারিং প্রিভেন্ট অ্যাক্ট 2012 ও অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট 2009 এর ভিত্তিতে। বিশ্ব মুদ্রা পাচার রোধ সংস্থা এগমন্ট গ্রুপ এর সদস্য লাভ করে 2013 সালে 232তম সংস্থা হিসেবে। আন্তঃসংস্থা ট্রান্সপোর্ট পুনর্গঠন। পাচার হওয়া অর্থের ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা ট্রান্সপোর্ট গঠিত হয় 29 সেপ্টেম্বর 2024 সালে। সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পুনর্গঠিত টাস্ক ফোর্সের সদস্য 9 জন। ডিজিটাল ব্যাংক। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ চূড়ান্ত লাইসেন্স পায় 3 জুন 2024। বর্তমানে নগদ ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত রয়েছে। তফসিলি ব্যাংক বা স্কেজুলড ব্যাংক। তফসিলি ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুসারে পরিচালিত হয় সেগুলোই তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক। বর্তমানে 62টি শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক রয়েছে। সরকারি বা রাষ্ট্রায়ত্ত শিডিউল ব্যাংক হলো 6টি। সোনালী ব্যাংক 1972 সাল প্রতিষ্ঠা, বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অগ্রণী ব্যাংক PLC 1972 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রথম সরকারি ব্যাংক হিসেবে এজেন্ট ব্যাংকিং চালু করে। রূপালী ব্যাংক PLC 1972 সালে প্রতিষ্ঠিত, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত ব্যাংক। জনতা ব্যাংক লিমিটেড, যেটি 1972 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রথম রেডিক্যাশ কার্ড চালু করে। বেসিক ব্যাংক লিমিটেড বা বেসিক ব্যাংক PLC 1988 সালে প্রতিষ্ঠিত, বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অর্থায়ন করে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা BDBL 2009 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে গঠিত হয় এই ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বা স্পেশালাইজড ব্যাংক 3টি। বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 সালে প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম বিশেষায়িত
ব্যাংক। রাজশাহী কৃষি ব্যাংক বা কৃষি উন্নয়ন ব্যাংক এটি 1987 সালে প্রতিষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার ও কৃষি ঋণ সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠান। প্রবাসী ব্যাংক লিমিটেড বা প্রবাসী কল্যাণ ব্যাংক 2010 এটি প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে। বিদেশি বাণিজ্যিক ব্যাংক বা ফরেন কমার্শিয়াল ব্যাংক 9টি, তার মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড 1905 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক। বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1948 সালে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর অধীনে থেকে এনজেড গ্রিন লে প্রথম এটিএম কার্ড চালু করে। ব্যাংক আল ফালাহ লিমিটেড 2005 সাল সর্বশেষ তফসিলভুক্ত বেসরকারি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। ক্রলিং ফ্যাগ হচ্ছে ডলারের বিনিময়ের হার নির্ধারণে ক্রলিং ফ্যাগ পদ্ধতি চালু করে 8 মে 2024 সালে। মুদ্রা ব্যবস্থায় ক্রলিং ফ্যাগ বলতে বোঝায় ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য কত হবে তা নির্দিষ্ট করে দেয়। বাংলাদেশের বীমা বা ইন্স্যুরেন্স। বর্তমান বাংলাদেশে মোট বীমা প্রতিষ্ঠান হচ্ছে 82টি। সর্বশেষ সান্থা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বীমার ধরন সরকারি, বেসরকারি সর্বমোট। জীবন বীমাকারী কোম্পানি সরকারি 1টি, জীবন বীমা কর্পোরেশন বেসরকারি 35টি, সর্বমোট 36টি। নন লাইফ বা সাধারণ বীমা কর্পোরেশন বা কোম্পানি হচ্ছে 1টি, সাধারণ বীমা কর্পোরেশন সরকারি 1টি, বেসরকারি 45টি, সর্বমোট 46টি। মোট সরকারি 2টি, বেসরকারি 80টি, সর্বমোট 82টি। আইডিএআরএ বা ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি পরিচয় বাংলাদেশ বীমা ক্ষেত্র নিয়ন্ত্রণ ও বিকাশের জন্য একমাত্র সরকারি সংস্থা। প্রতিষ্ঠা 2010 সালে। জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 1973 সালের 14 মে। সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 1973 সালের 14 মে। বীমা দিবস হচ্ছে 1 মার্চ 2020 সালে প্রথমবারের মতো পালিত হয়। পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ বা ক্যাপিটাল মার্কেট। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি, যেটি বাংলাদেশ শেয়ার বাজার এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা 8 জুন 1993 সালে। আগারগাঁও, ঢাকা হচ্ছে এটির অবস্থান। প্রধান হচ্ছেন বর্তমান খন্দকার রাশেদ মাকসুদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রথম শেয়ার বাজার ও বৃহত্তম শেয়ার বাজার। এটি 1954 সালে প্রতিষ্ঠিত। মতিঝিল, ঢাকা এর অবস্থান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড দেশের দ্বিতীয় শেয়ার বাজার, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত। আগ্রাবাদ, চট্টগ্রামে এর অবস্থান। শেয়ার বাজার সম্পর্কিত কিছু শব্দ বা তথ্য যেমন আইপিও ইনিশিয়াল পাবলিক অফারেন্স হচ্ছে কোম্পানির প্রাথমিক শেয়ার বিক্রির নাম। ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রিক ব্যবস্থা বা ডিম্যাটেরাইজেশন। বুল মার্কেট হচ্ছে মার্কেটে শেয়ারের দাম বেড়ে যাওয়া, আর বেয়ার মার্কেট হচ্ছে শেয়ারের দাম কমে যাওয়া। ফেস ভ্যালু হচ্ছে শেয়ারের প্রাথমিক মূল্য। সার্কিট ব্রেকার হচ্ছে শেয়ারের দরপতন বা বৃদ্ধির রেট বেঁধে দেওয়াকে সার্কিট ব্রেকার বলে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন শেয়ার মার্কেটে বিক্রি শুরু হয়। এটা একটি নোট। পল্লী কর্মসহায়তা বা সহায়ক ফাউন্ডেশন বিকেএসএফ বাংলাদেশের পল্লী অঞ্চলের উন্নয়নে বৃহৎ প্রতিষ্ঠান বা সংস্থা। ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে থাকে। 1990 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশের সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন বা এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত। এটি টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নের কাজ করে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নীতিমালা প্রণয়ন করে থাকে। এটি প্রতিষ্ঠিত 2006 সালে। বাংলাদেশের খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ। প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বা CH4, এটি থেকে 90%। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় দুইটি বেসিনে, বেঙ্গল এবং সুরমা বেসিন। খাতগুলো হচ্ছে ব্যবহৃত বিদ্যুতে 42%, ইন্ডাস্ট্রিতে 19%, আর ক্যাপটিভ পাওয়ারে 18%, আর গৃহস্থালিতে ব্যবহৃত হয় 11%। বেঙ্গল বেসিন বলতে অবস্থান যমুনা ও পদ্মা নদীর পশ্চিম দক্ষিণাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চল। বেঙ্গল বেসিনে মোট গ্যাস ক্ষেত্র 2টি, শাহবাজপুর ভোলা ও বেদুরিয়া ভোলা। বেঙ্গল বেসিনের ভূতাত্ত্বিক নাম হচ্ছে স্ট্র্যাটিগ্রাফিক স্ট্রাকচার। আর সুরমা বেসিন হচ্ছে যমুনা ও পদ্মা নদীর পূর্বাঞ্চল ও দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সুরমা বেসিনে মোট গ্যাস ক্ষেত্র 25টি। সুরমা বেসিনের ভূতাত্ত্বিক নাম হচ্ছে অ্যান্টিক্লেইন স্ট্রাকচার। 2024 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে তেল ও গ্যাস মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি, উৎপাদনরত 20টি এবং উৎপাদনরত কূপ সংখ্যা 109টি। আর উৎপাদন স্থগিত এমন গ্যাস ক্ষেত্র 5টি, উৎপাদনের অপেক্ষায় আছে 3টি।
বেশি কূপ হচ্ছে তিতাস গ্যাসে 27টি ও বিবিয়ানায় হচ্ছে 26টি। গ্যাস ক্ষেত্র এক নজরে মোট তেল গ্যাস বেসিন হচ্ছে 2টি, বেঙ্গল ও সুরমা। তেল গ্যাস ব্লক হচ্ছে 49টি, স্থলভাগে 23টি, সমুদ্রে 26টি। সমুদ্রে তেল গ্যাস ব্লক হচ্ছে 26টি, গভীরে 15টি, অগভীরে 11টি। দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা বাংলাদেশের 2677 MMCFD। গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন বিদ্যুতের প্রধান কাঁচামাল গ্যাস। বাংলাদেশ শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয় 1959 সালে। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির চাহিদা পূরণ করে 54 থেকে 59% বা পার্সেন্ট। গ্যাসের দৈনিক চাহিদা হচ্ছে 3,965 বিলিয়ন ঘনফুট। বাংলাদেশের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির চুক্তি আছে কাতার ও ওমানের সাথে। গ্যাস ক্ষেত্রের নাম, অবস্থান এবং বিশেষ তথ্য। হরিপুর গ্যাস ক্ষেত্র 1955 সালে আবিষ্কৃত। অবস্থান সিলেট। দেশের প্রথম গ্যাস ক্ষেত্র এবং আবিষ্কারক হচ্ছে বার্মা ওয়েল কোম্পানি। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় এটির 1957 সালে। ছাতক গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কৃত, সুনামগঞ্জে অবস্থিত। তিতাস 1962 সালে আবিষ্কৃত, অবস্থান ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র গ্যাসের মজুদের দিক থেকে আবিষ্কৃত করে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি। কূপ সংখ্যা 27টি, তবে উৎপাদনরত 23টি। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় তিতাস থেকে। এরপর হচ্ছে বাকরাবাদ, কুমিল্লায় অবস্থিত, আবিষ্কার করে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি। পামতা গ্যাস ক্ষেত্র অবস্থিত গাজীপুরে। জালালাবাদ গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটে। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ও ভোলা উত্তর 1। ভেদুরিয়া গ্যাস ক্ষেত্র, এটি বেঙ্গল বেসিনে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র। ভেদুরিয়া গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক রাশিয়ার সহায়তায় বাফেক্স। সাঙ্গু গ্যাস ক্ষেত্র হচ্ছে চট্টগ্রামে, সমুদ্রে অবস্থিত গ্যাস ক্ষেত্র। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হচ্ছে হবিগঞ্জে, যেটি আয়তনে বড় গ্যাস ক্ষেত্র এবং আবিষ্কারক হচ্ছে ইউনোকল। ইলিশা 2023 সালে আবিষ্কৃত, ভোলায় এর অবস্থান। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র। গ্যাসের মজুদ আছে 2 বিলিয়ন ঘনফুট। রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাফেক্স হয়ে কূপটি খনন করে। পিএসসি হচ্ছে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা উৎপাদন সহযোগিতা চুক্তি। তেল গ্যাস উত্তোলনে বাফেক্স বিদেশি প্রতিষ্ঠানের সাথে পিএসসি করে থাকে, যেমন গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য বাফেক্স গ্যাসপ্রমের সাথে পিএসসি করেছিল। অগ্নিকাণ্ড হয়েছে এমন গ্যাস ক্ষেত্র হচ্ছে মাগুরছড়া ও ট্যাংরাঠিলা। মাগুরছড়া গ্যাস কেন্দ্র অবস্থিত কমলগঞ্জ, মৌলভীবাজার। অগ্নিকাণ্ড ঘটে 1997 সালের 14 জুন। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র আবিষ্কারক ছাতক, অবস্থান ছাতকে, সুনামগঞ্জ। দায়িত্বরত প্রতিষ্ঠান হচ্ছে নাইকো কানাডা। অগ্নিকাণ্ড হয় দুইবার, প্রথমবার হয় 2005 সালে, দ্বিতীয়বার হয় 2005 সালে 24 জুন, প্রথমবার 27 জানুয়ারি। নাইকো মামলায় বাংলাদেশের পক্ষে আইসিএসআইডি রায় দেয় 28 ফেব্রুয়ারি 2020 সালে। ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পায় 8,000 কোটি টাকা। গ্যাস উৎপাদনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান দুইটি, একটি হচ্ছে বিজিএফসিএল বা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, অন্যটি হচ্ছে এসজিএফএল বা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। গ্যাস বিতরণ কাজে নিয়োজিত কোম্পানি 6টি, সেগুলো হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। গ্যাস সঞ্চালনের কাজে নিয়োজিত কোম্পানি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি বা জিটিসিএল। এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার প্রয়োজনীয় এলএনজি আমদানির পদক্ষেপ নিয়েছে। দেশের ভাসমান এলএনজি টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ রেজিসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ। ভাসমান টার্মিনাল হচ্ছে 2টি, মহেশখালীর নিকটে বঙ্গোপসাগরে। এক্সিলারেটেড এনার্জি বাংলাদেশ লিমিটেড, যেটি আগস্ট 2018 সালে প্রতিষ্ঠিত। দ্বিতীয়টি হচ্ছে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি, এটিও মহেশখালীর নিকট বঙ্গোপসাগরে, এপ্রিল 2019 সালে প্রতিষ্ঠিত। তেল গ্যাস উত্তোলনে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্যাসপ্রম রাশিয়া, শেল নেদারল্যান্ড, কেয়ার্ন এনার্জি যুক্তরাজ্য, এক্সন মোবিল হচ্ছে যুক্তরাষ্ট্র, অ্যাক্সিডেন্টাল হচ্ছে যুক্তরাষ্ট্র, নাইকো কানাডা, সান্থোস অস্ট্রেলিয়া, ইউনোকোল হচ্ছে যুক্তরাষ্ট্র। এক্সন মোবিল এই সম্পর্কে তথ্য হচ্ছে গভীর সমুদ্রে 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ পাচ্ছে মার্কিন এক্সন মোবিল কোম্পানি লিমিটেড। কোম্পানিটি বাংলাদেশে $30 বিলিয়ন বিনিয়োগ করবে। প্রাপ্ত তেল গ্যাসের 50% পাবে বিদেশি কোম্পানিটি। খনিজ তেল বা পেট্রোলিয়াম। বর্তমানে দেশের জ্বালানি তেলের মজুদ ক্ষমতা 13.70 লক্ষ মেট্রিক টন। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশে তেলক্ষেত্র আছে 2টি, এক হচ্ছে সিলেটের হরিপুর, দ্বিতীয়টি হচ্ছে মৌলভীবাজার বরমচল।
দেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয় 1986 সালে হরিপুর, সিলেটে। হরিপুর তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন শুরু হয় 1987 সালে। বাফেক্স পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। পরিচিতি রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হচ্ছে 1999 সালে। অধীনস্থ গ্যাস ক্ষেত্র হচ্ছে সেমুতাং, বেগমগঞ্জ, ফেঞ্চগঞ্জ, শাহবাজপুর, শালদা ও শ্রীখাইল। পেট্রো বাংলা পরিচিত বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পরিশোধন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা 26 মার্চ 1972। অধীনস্থ কোম্পানি বা সংস্থা হচ্ছে 13টি, তার মধ্যে বাফেক্স, বড়পুকুরিয়া কোল মাইনিং উল্লেখযোগ্য। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি প্রতিষ্ঠা 1976 সালে। দেশে তেলক্ষেত্র নিয়ন্ত্রণ ও বিতরণ করা তাদের কাজ। বিপিসি অধীনস্থ কোম্পানি হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, চট্টগ্রামে অবস্থিত। 3টি তেল বিতরণ ও বিপণন কোম্পানি, পদ্মা ওয়েল, মেঘনা ওয়েল এবং যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড। ফোল্টিক বিটুমিন প্লান্ট তৃতীয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটি বাংলাদেশের বৃহত্তম একমাত্র তেল শোধনাগার, অবস্থান চট্টগ্রাম, প্রতিষ্ঠা 1963 সালে। কয়লা বা কয়েল শক্তির অন্যতম প্রধান উৎস হচ্ছে কয়লা। কয়লা ব্যবহৃত হয় কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালানোর জন্য। বাংলাদেশে ভূপৃষ্ঠের অত্যধিক গভীরতায় সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয় 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে। এটি দেশের সবচেয়ে বড় মজুদ এবং গভীরতম কয়লাক্ষেত্র। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আবিষ্কৃত 5টি কয়লাক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ, জয়পুরহাট, 1962 সালে প্রতিষ্ঠিত, আয়তন 11.62 বর্গ কিলোমিটার, মজুদ আছে 1054 মিলিয়ন টন। বিটুমিনাসের সন্ধান পাওয়া গেছে এই এই কয়লাক্ষেত্রে এবং এটি বড় কয়লাক্ষেত্র বা কয়লা খনি। তারপর আছে বড়পুকুরিয়া, দিনাজপুর, 1985 সালে আবিষ্কৃত, আর আয়তন হচ্ছে 6.8, মজুদ 572 মিলিয়ন টন। খনন করে হচ্ছে জিএসবি সহায়তায় চীন। দিঘিপাড়া, দিনাজপুর, 1995 সালে আবিষ্কৃত, এটি খনন করে জিএসবি। খালাসফির, রংপুর, 1989 সালে আবিষ্কৃত, 25 বর্গ কিলোমিটার আয়তন, এটি খনন করে জিএসবি সহায়তা চীন, আয়তনে বড়। ফুলবাড়ি, দিনাজপুর, 1994 সালে আবিষ্কৃত, 572 মিলিয়ন টন। ব্রিটিশ গ্লোবাল কোল ম্যানেজমেন্ট নিয়োজিত। কয়লা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেগুলো হচ্ছে পিট কয়লা, আর লিগনাইট, বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট। সবচেয়ে উন্নত মানের হচ্ছে অ্যান্থ্রাসাইট। পিট জাতীয় নিম্নমানের কয়লার সন্ধান পাওয়া গেছে ফরিদপুরের বাখিয়া ও চন্দাবিলে, খুলনার কোলাবিল ও সিলেটের কিছু অঞ্চলে। দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে পাওয়া গেছে উৎকৃষ্ট মানের লিগনাইট কয়লা ও স্বর্ণ। বিরামপুর হার্ড কোল লিমিটেড বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার, যেটি বিরামপুর উপজেলা, দিনাজপুরে অবস্থিত। কোল বাংলা হচ্ছে কয়লা নিয়ন্ত্রণ ও উত্তোলন প্রতিষ্ঠান। অন্যান্য খনিজ সম্পদ। লোহার খনি। দেশের প্রথম লোহার সন্ধান পাওয়া গেছে হাকিমপুর, দিনাজপুর, আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার, আবিষ্কার করে হচ্ছে জিএসবি। তেজস্ক্রিয় বালু বা ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড হলো কিছু মিশ্রিত তেজস্ক্রিয় খনিজ পদার্থ, যেমন জিরকন, ইলমেনাইট, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট, মোনাজাইট। কক্সবাজার ইনানি সৈকতে পাওয়া যায়। ইউরেনিয়াম। মৌলভীবাজারের কোলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে। খনিজ বালি কুতুবদিয়া ও টেকনাফে পাওয়া গেছে। গন্ধক বা সালফার কক্সবাজারের কুতুবদিয়ায় পাওয়া গেছে। সোনাপাথর জয়পুরহাটের জামালগঞ্জ, টাকেরহাট, লালঘাট, জাফলং, বাঙ্গারহাট, জকিগঞ্জ, সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর পাওয়া গেছে। সিমেন্টের প্রধান কাঁচামালই হলো চুনাপাথর। জিরকন হচ্ছে পাওয়া গেছে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালী জেলার সমুদ্র সৈকতে জিরকন পাওয়া যায়। চীনামাটি বা চায়না ক্লে কোয়েলিন কাদামাটি দিয়ে গঠিত সিরামিক শিল্পে ব্যবহার্য উন্নতমানের কাদা হচ্ছে চীনামাটি। চীনামাটি পাওয়া যায় নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার ও চট্টগ্রামে। সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় চীনামাটি। কঠিন শিলা। কঠিন শিলা মজুদ আবিষ্কৃত হয়েছে দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়ায় 1974 সালে। বিইআরসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা। প্রতিষ্ঠা 2004 সালে। জিএসবি বা জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রতিষ্ঠা 1971 সালে। নিয়ন্ত্রক খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিএমডি বা ব্যুরো অফ মিনারেল ডেভেলপমেন্ট বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সরকারের রাজস্ব আদায়ে কাজ করে।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয় 2014 সালে। এর বিভাগ হচ্ছে দুইটি, একটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, দ্বিতীয়টি হচ্ছে সেতু ভবন বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কাজ করে হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠা 1961 সালে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কাজ সড়ক পরিবহন খাত ও সড়ক নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করা এবং লাইসেন্স প্রদান। প্রতিষ্ঠা 1987 সালে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় 22 অক্টোবর। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি, এটি হচ্ছে দ্রুতগামী বাস পরিবহন ব্যবস্থা। প্রতিষ্ঠা 2017 সালে। পরিকল্পনাকারী হচ্ছে বিশ্ব ব্যাংক। রেল যোগাযোগ রেল মন্ত্রণালয় গঠিত হয় 4 ডিসেম্বর 2011 সালে। পূর্বে এই মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় বা সড়ক পরিবহন বিভাগের অধীনে ছিল। বাংলাদেশ রেলওয়ে পরিচয় বাংলাদেশের সরকারি রেল পরিবহন সংস্থা। সদর দপ্তর হচ্ছে ঢাকায়। প্রতিষ্ঠা 1862 সালে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া জাগতি পর্যন্ত। রেলওয়ে অঞ্চল দুইটি, এক হচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল, অন্যটি হচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলওয়ের বিভাগ 4টি, কমলাপুর, ঢাকা, পাহাড়তলী, চট্টগ্রাম, পাকশী, পাবনা আর চতুর্থটি হচ্ছে লালমনিরহাট। 2023 সালে প্রস্তাব ছিল 4টি অঞ্চল ও 4টি বিভাগ। বাংলাদেশ রেলপথ মিটার গেজ হচ্ছে 1 মিটার প্রস্থ রেলপথ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। ব্রড গেজ হচ্ছে 1.68 মিটার প্রস্থ রেলপথ যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী ও খুলনা বিভাগে। ডুয়েল গেজ হচ্ছে ব্রড গেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলতে পারে, সেটি মূলত ডুয়েল গেজ। রেল সেতু হার্ডিন ব্রিজ দেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু, 1912 সালে নির্মিত পদ্মা নদীতে। দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং সংযুক্ত করেছে পাকশী পাবনা সাথে ভেড়ামারা কুষ্টিয়া। ডুয়েল গেজ দ্বিতীয় রেল সেতু যমুনা দেশের দীর্ঘতম রেল সেতু। 2025 সালে যমুনা সেতু সংলগ্ন 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু চালু হয় 12 ফেব্রুয়ারি 2025। পদ্মা রেল সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু চালু হয়, কিন্তু এটি একক রেল সেতু নয়। রূপসা রেল সেতু 712 মিটার দৈর্ঘ্যের, চালু হয় 2024 সালের 1 জুন। মধুমতি রেল সেতু 1.21 কিলোমিটার দৈর্ঘ্যের, চালু 24 ডিসেম্বর 2024। কমলাপুর রেলওয়ে স্টেশন সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন দেশের। স্থপতি বব লুই ও ড্যানিয়েল বার্নহ্যাম। প্রতিষ্ঠা 1960 সালে। রেলওয়ে কারখানা 6টি, সবচেয়ে বড় হচ্ছে নীলফামারী সৈয়দপুর। বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় 1985 সালে। দীর্ঘতম রেলপথ হচ্ছে ঢাকা পঞ্চগড় 639 কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয় দীর্ঘ রেলপথ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 504.5 কিলোমিটার। রেলপথ নেই 16টি জেলায়। সর্বশেষ সংযুক্ত 48তম জেলা হিসেবে এসেছে কক্সবাজার। কয়েকটি এক্সপ্রেসের নাম যেমন সুবর্ণ এক্সপ্রেস, সুন্দর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত উপকূল এক্সপ্রেস ইত্যাদি। রেল জাদুঘর অবস্থিত সৈয়দপুর, নীলফামারী। নতুন রেলওয়ে থানা দোহাজারী ও কক্সবাজার। প্রথম ও একমাত্র আইকনিক রেল স্টেশন হচ্ছে জিলংজা কক্সবাজার। স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ। বিমান যোগাযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ ক্যাব এর অধীনে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টি এবং অভ্যন্তরীণ বিমানবন্দর 12টি, তবে অভ্যন্তরীণ 12টির মধ্যে চালু আছে 5টি। কার্যক্রম শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 4 জানুয়ারি 1972 এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে। বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বালাকা, ডিজাইনার কামরুল হাসান। স্লোগান আকাশে শান্তির নীড় বা ইউর হোম ইন দ্য স্কাই। বিমান বহরে বর্তমানে উড়োজাহাজের সংখ্যা 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান 7টি অভ্যন্তরীণ ও 21টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস চালু রয়েছে বা পরিচালিত রয়েছে। ঢাকার সাথে সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট হয় টরন্টো, কানাডার সাথে। আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় 1980 সালে। উদ্বোধক হচ্ছে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয় 1983 সালে। নামকরণ করেন প্রেসিডেন্ট আব্দুল সাত্তার। জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয় 2010 সালে। স্থপতি লারুস। প্রবাসী লাউঞ্জ চালু হয় 11 নভেম্বর 2024 সালে। তৃতীয় টার্মিনালের স্থপতি হচ্ছে রোহানি বাহারিন। অর্থায়ন জাইকা। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান সিলেট। আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পায় 1998 সালে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত, এটি 1990 সালে চালু হয়। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে কক্সবাজারে। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে ও এখানে হবে এয়ার ফুয়েলিং স্টেশন। বাংলাদেশের সমুদ্র বন্দর বা সিপোর্ট অফ বাংলাদেশ। চট্টগ্রাম সমুদ্র বন্দর। পরিচয় বাংলাদেশের প্রথম ও বৃহত্তম সমুদ্র বন্দর। চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। অবস্থান চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায়। প্রতিষ্ঠা 1887 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল কমিশনার্স অব দ্য পোর্ট অব চিটাগং।
বিশ্বে বন্দর সক্ষমতায় চট্টগ্রাম বন্দর 67তম। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের মালামাল আমদানি রপ্তানি ও হ্যান্ডলিং হয় 92%। মোংলা সমুদ্র বন্দর পরিচয় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, অবস্থিত রামপাল বাগেরহাট পশুর নদীর তীরে। প্রাথমিকভাবে নাম ছিল চালনা বন্দর। প্রতিষ্ঠা 1 ডিসেম্বর 1950 সালে। পায়রা সমুদ্র বন্দর পরিচয় বাংলাদেশের তৃতীয়, স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। যাত্রা 2016 সালে। বন্দরটি স্থাপন করা হয় রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্দারমানিক নদীর তীরে। রামনাবাদ চ্যানেলের দৈর্ঘ্য ও গভীরতা 75 কিলোমিটার, দীর্ঘ ও গভীরতা 10.5 মিটার। অবস্থান ইটাবাড়িয়া, কলাপাড়া, পটুয়াখালী। পরিচালনা করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা 2013। মাতারবাড়ি গভীরতম সমুদ্র বন্দর নির্মাণাধীন। বাংলাদেশের চতুর্থ ও স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ গঠিত হয় 2023 সালের 30 নভেম্বর। অবস্থান মাতারবাড়ি সমুদ্র বন্দর, মহেশখালী, কক্সবাজার। পরামর্শক জাপানের নিপ্পন কোম্পানি, যে উদ্যোগে আওতায় দ্য ইনিশিয়েটিভ অফ বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি। বৈশিষ্ট্য: বাংলাদেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর। কাজ করবে জাপানের প্রতিষ্ঠান জাইকা। গভীরতা হচ্ছে 14 মিটার। মহেশখালী ও মাতারবাড়ি চ্যানেলের দৈর্ঘ্য 14 কিলোমিটার। আনুষ্ঠানিকভাবে চালু হবে 2026 সালে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বা বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি স্থলবন্দরগুলো নিয়ন্ত্রণের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 2001 সালে প্রতিষ্ঠিত। নিয়ন্ত্রক হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বর্তমানে স্থলবন্দরের সংখ্যা 24টি, চালু হচ্ছে 14টি। সিলেট জেলার স্থলবন্দরের সংখ্যা 3টি, যথাক্রমে তামাবিল, শেওলা ও ভোলাগঞ্জ। নদীবন্দর বা রিভার ফোর্ট: দেশে দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ রয়েছে প্রায় 8,400 কিলোমিটার। সারা বছর নৌ চলাচলের উপযুক্ত থাকে প্রায় 5,400 কিলোমিটার। চট্টগ্রাম বন্দর ল্যান্ড লর্ড ফোর্টে যুক্ত হয় 10 জুন 2024 সালে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি প্রতিষ্ঠা 1958 সালে। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা BIWTC, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন 1972 সালে প্রতিষ্ঠা। সদর দপ্তর ঢাকা। বাংলাদেশ মোট নদীবন্দর 54টি। সর্বশেষ নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ নদীবন্দর, চট্টগ্রাম। বে টার্মিনাল যুক্ত করা হয় চট্টগ্রাম বন্দরে। উদ্দেশ্য: বন্দরের সক্ষমতা বৃদ্ধি। স্থলবন্দর বা ল্যান্ড ফোর্ট: দেশে স্থলবন্দর 24টি। স্থলবন্দর নিয়ন্ত্রক হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। উল্লেখযোগ্য স্থলবন্দরগুলো হচ্ছে বেনাফুল, বৃহত্তম স্থলবন্দর যশোর, বুড়িমারি, লালমনিরহাট, ভোমরা, সাতক্ষীরা, তামাবিল, গোয়াইনঘাট সিলেট, বিলোনিয়া ফেনী, রামগড় খাগড়াছড়ি, চিলাহাটি ডুমার, নীলফামারী, বাল্লা, সুরানুঘাট হবিগঞ্জ। সোনা মসজিদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হিলি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, হাকিমপুর দিনাজপুর, বাংলা বান্দা তেঁতুলিয়া পঞ্চগড়, বিরল হচ্ছে দিনাজপুর, বোলাগঞ্জ হচ্ছে বোলাগঞ্জ সিলেট। বাংলাদেশের বিদ্যুৎ শক্তি: বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ 31,145 মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়েছে 640 কিলোওয়াট ঘন্টা। মোট বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে 144টি। বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান আছে হচ্ছে 6টি। সেগুলো হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 2030 সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 40,000 মেগাওয়াট এবং 2041 সালে হবে 60,000 মেগাওয়াট। পায়রা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তথ্য: উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। পরীক্ষামূলক উৎপাদন শুরু 19 জানুয়ারি 2025। ইউনিট 2টি, 660, সর্বমোট 1320 মেগাওয়াট। অবস্থান: ধানখালী গ্রাম, কলাপাড়া, পটুয়াখালী। নির্মাণ কোম্পানি হচ্ছে চায়না মেশিনারিজ কোম্পানি ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড যৌথভাবে। বিশেষত্ব: দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বাধুনিক প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের দ্বিতীয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়া, দিনাজপুর হচ্ছে প্রথম। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে তৈরি, বিশ্বের 13তম এবং এশিয়ায় 6ষ্ঠ হিসেবে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি হচ্ছে পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লা ভিত্তিক প্রকল্প বা প্ল্যানের ক্ষয়ক্ষতির কমিয়ে আনা হয়, তাকে বলা হয় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। বিদ্যুৎ প্রকল্প এবং বিবরণ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচিত, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেশের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প, যেটি রূপপুর ঈশ্বরদী পাবনায় অবস্থিত। সহায়তা রাশিয়ার 80%, ভারতের 20%। রাশিয়া ও বাংলাদেশ চুক্তি হয় 2011 সালে। প্রশিক্ষণ, নির্মাতা ও পরিচালনা সহায়তা করবে ভারত। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট পাস হয় 19 জুন 2012 সালে। নির্মাতা ব্যয় হচ্ছে 1,13,092 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন
হবে 2400 মেগাওয়াট, চালু হবে 2025 সালে, শেষের দিকে উৎপাদনে যেতে পারে প্রথম ইউনিটের। নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান বাংলাদেশের হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ, রাশিয়ার রাশিয়ান ফেডারেশন স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন বা রোসাটম। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিচিত সরকারের অগ্রাধিকারভুক্ত বা ফাস্ট ট্র্যাক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পের নাম হচ্ছে মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট। অবস্থান মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। সহায়তা হচ্ছে জাইকা, নিপ্পন এক্সপোর্ট এবং সুমিটোমো হচ্ছে জাপানি প্রতিষ্ঠান। উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। রামপাল বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের নাম হচ্ছে মূর্তি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। অবস্থান রামপাল উপজেলা, বাগেরহাট, সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে। যে নদীর তীরে, পশুর নদীর তীরে। নির্মাতা প্রতিষ্ঠান বা কোম্পানি হচ্ছে ভারতের ন্যাশনাল থার্মাল কোম্পানি পাওয়ার কোম্পানি। ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। সুন্দরবনের পরিবেশগত ক্ষতির জন্য প্রকল্পের আপত্তি জানিয়েছিল ইউনেস্কো। এস পাওয়ার প্ল্যান্ট বিশেষত্ব বেসরকারি খাতের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। সহায়তা চীন। উৎপাদন ক্ষমতা 1220 মেগাওয়াট। বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প। অবস্থান কক্সবাজার, 60 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। বৃহত্তর সৌর বিদ্যুৎ প্রকল্প, যেটি অবস্থান গাইবান্ধা, সুন্দরগঞ্জ, 200 মেগাওয়াট। প্রকল্পের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। বাংলাদেশের যোগাযোগ দৈর্ঘ্য। এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত বাস রাপিড ট্রানজিটের দৈর্ঘ্য হচ্ছে 20.50 কিলোমিটার। গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার 11.8 কিলোমিটার। টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ 80 কিলোমিটার। মেট্রো রেল ও ডিএমটিসিএল। অফিসিয়াল নাম হচ্ছে এমআরটি বা মাস রাপিড ট্রানজিট। নির্মাণ ও পরিচালনার দায়িত্ব আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল, বাংলাদেশ সরকারের মালিকানাধীন। প্রথম ধাপে কাজ শেষ হয় এমআরটি লাইন 6 এর যমুনা রেল সেতু সংযুক্ত করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে। দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। ডুয়েল গেজ ডাবল ট্রাক নির্মাণে আর্থিক সহায়তা করে জাপান। বিশেষত এটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু এবং এর ফলে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। পূর্ণ গতিতে পরীক্ষামূলক ট্রেন চালু 5 জানুয়ারি 2025, 120 কিলোমিটার গতিতে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত। যুক্ত হবে এশিয়ান হাইওয়ে। মূল অংশের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। উড়াল সড়ক। এটি মূলত উড়াল সড়ক সহ দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। আইএমইডি বা ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বর্তমানে কাজ করছে মেগা প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনায়। মেগা প্রকল্প চলমান রয়েছে 60টি, 6টির কাজ 90% প্রায় শেষ।